অফলাইনে সব শুরু হবে। তোমরা তো এখন 4-2, রাইট? জি স্যার। আচ্ছা, এক ব্যাচ লাস্ট টার্ম, তো ঠিক মতো কাজে লাগাও। আহ, আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আসলে ইন্ট্রোডাক্টরি ক্লাস। তোমাদের আমি একটু আম, জানাবো এই কোর্সে কি কি আছে, হয়তো অল্প কিছু আমরা পড়তেও পারি। তার আগে কিছু একটু কথা বলে নেই। তোমরা হচ্ছে 4-2 মানে অলমোস্ট সব কোর্স গুলা করে আসছো অলরেডি। এই কোর্সের কিছু টপিক বা মোস্ট অফ দ্য টপিক তোমরা আগে পড়ছো। তোমাদের 365 সিরামিক একটা কোর্স ছিল, 3-2 তে মেবি। জি স্যার। এটা কোন স্যার নিছেন? আহমেদ শরীফ স্যার। আচ্ছা, আমির শরীফ স্যার। আচ্ছা, এই কোর্সটা আমি আর শরীফ স্যারই নেওয়ার কথা, বাট আপাতত আমি নিব। কোনো স্পেশাল লেকচার যদি স্যার দিতে চায় তখন স্যার লেকচার দিবেন। সো এই কোর্সের অলমোস্ট 50% টপিক হচ্ছে আগের সাথে মিল পাবা। সো এইগুলা তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করছি। সো এই কোর্সের সিলেবাসটা যেহেতু একটু বড়, আমি চেষ্টা করব নতুন টপিক গুলাতে ফোকাস বেশি করার জন্য, আর আগের গুলা তোমাদের একটু রিভিশন যেন হয় এরকম একটু ডিসকাস করার জন্য। এবং এই কোর্সটা আমারও ফার্স্ট, এবার আমি ফার্স্ট নিচ্ছি। তো আমার হয়তো ল্যাকিংস থাকবে, বাট আমি চেষ্টা করব তোমাদের যতটুকু হেল্প করা যায়। আহ, এবং এই কোর্সটা আমি চাচ্ছি একটু ইন্টারেক্টিভ করার জন্য, যে তোমরা যেটা বোঝো না আমাকে জিজ্ঞেস করলা, বা আমি তোমাদের গাইড করলাম কিভাবে শিখতে পারো সেটা। হয়তো আমি তোমাদের সব শিখাইতে পারবো না, বাট কিভাবে শিখতে পারবা হয়তো সেটা আমি গাইড করতে পারবো। আর আরেকটা জিনিস, তোমাদের হচ্ছে ক্লাসের টাইম 50 মিনিট। অনলাইনে কি এখন কম নাকি 50 মিনিট আছে? 50 মিনিট। আচ্ছা, সো লাস্টের 5 মিনিট হচ্ছে আমি কোশ্চেন অ্যান্সারিং এর জন্য রাখবো। এবং ক্লাসের লেকচারের মধ্যে তোমার যদি কোনো কিছু টপিক না বোঝো, সাথে সাথে কোশ্চেন করতে পারো, বাট অফ দা টপিক, মানে এটার বাইরে যদি রিলেটেড টপিকেই বা অন্য কোনো টপিকেও কোনো থাকে, সেটা আমি রিকোয়েস্ট করব লাস্ট 5 মিনিটসে তোমরা যেন কোশ্চেনটা করো। এছাড়াও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার সাথে পরেও দেখা করতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, তোমাদের আমি ফার্স্ট একটু সিলেবাসটা দেখাই। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, দেখো, কোর্সের সিলেবাসটা দুইটা ভাগে ভাগ করা পসিবল। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিরামিক সম্পর্কে বেসিক কিছু ধারণা, যে টপিক গুলা তোমরা আগের কোর্সের অনেক কিছুই পড়ে ফেলছো। তার মধ্যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিরামিক সম্পর্কে কিছু আইডিয়া দেয়া, তারপর স্ট্রাকচার বন্ডিং, এটা নিয়ে ডিটেইলস আলোচনা আছে। তারপর হাই পারফরমেন্স সিরামিক গুলা প্রসেসিং কিভাবে করা হয়, তার মধ্যে কিছু টপিক তোমরা আগে পড়ছো, টেপ কাস্টিং, তারপর স্লিপ কাস্টিং, এগুলো মনে হয় পড়ছো। বাট সল জেল, তারপর এই টাইপ কিছু যেগুলো আমাদের অ্যাডভান্স বা ন্যানো সিরামিক প্রোডাকশন ইউজ হয়, সেগুলো হয়তো ডিটেলস পড়ো নাই। তো আমি ওই টপিক গুলোতে একটু ফোকাস করব। মেকানিক্যাল থার্মাল প্রপার্টি জেনারেল সিরামিকের পড়ছো, তার সাথে আমরা কোরিলেট করার চেষ্টা করব অ্যাডভান্স সিরামিক আমরা যেগুলোকে বলি, তার সাথে সিমিলারিটিস ডিসিমিলারিটিস গুলা কি। টাফেনিং মেকানিজম সম্পর্কেও কিছুটা আইডিয়া আছে অলরেডি, এবং আমরা অ্যাপ্লিকেশন গুলো একটু দেখবো। এই টপিক গুলো হচ্ছে তোমাদের নোন। আর ইলেকট্রনিক সিরামিক, এটা হচ্ছে আমাদের এই কোর্সের অ্যাডভান্স পার্টটার ডিটেলস এর অংশটা। সেখানে আমরা দেখবো হচ্ছে ক্রিস্টাল কেমিস্ট্রি অফ সিরামিক্স, ক্রিস্টালের বিভিন্ন প্রপার্টি গুলা দেখবো, এবং সেটা কিভাবে ইলেকট্রনিক প্রপার্টিটাকে ইনফ্লুয়েন্স করে, ক্রিস্টাল ডিফেক্ট বা ইম্পিউরিটি গুলা সেটা প্রপার্টিটাকে কিভাবে ইনহ্যান্স করে বা ডিটোরিয়েট করে, সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপর সিরামিক ইনসুলেটরের প্রসেসিং, তারপর স্ট্রাকচার, এগুলাকে কোরিলেট করার চেষ্টা করব। এবং পাইজো ইলেকট্রিক, ফেরো ইলেকট্রিক, ম্যাগনেটিক সিরামিক, যেগুলো তোমাদের এই ফিল্ডে যদি কেউ রিসার্চ করতে চাও তাহলে এই টপিক গুলো তোমাদের লাগে, সেটা সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করব। এবং কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে সেন্সর আসতে পারে, বা এই টাইপ কিছু টপিক গুলাকে ফোকাস করার চেষ্টা করব বেশি। তোমাদের রেফারেন্স হিসাবে আমি 5টা বইয়ের নাম দিছি।
আমরা যে টপিকে আলোচনা করব ওই টপিক কোন বই থেকে বা কোন চ্যাপ্টার থেকে তোমরা দেখতে পারো সেটা আমি প্রত্যেক ক্লাসে বলে দিব, আমি স্লাইডেও দিয়ে দিব, সেটা প্রবলেম না। বাট ইন জেনারেল এই 5টা বই আমরা ফলো করার চেষ্টা করি। ক্লিয়ার? Okay, sir. আচ্ছা, এই বইগুলো তোমরা ইন্টারনেটে একটু সার্চ করলে পেয়ে যাবা। আর তারপরে যদি কোনো প্রবলেম হয়, আমার কাছে সবগুলোর পিডিএফ আছে, আমি তোমাদের সিআর এর কাছে দিয়ে দিতে পারি। এটা মেবি ইজিয়ার হবে তোমাদের জন্য। ওকে? Yes, sir. আচ্ছা, আহ, এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো সিলেবাস তোমাদের তো হচ্ছে 13 উইক এই টার্মে, টার্ম ক্যালেন্ডার অনুসারে, তাই না? জি স্যার। আচ্ছা, তো তোমাদের র্যাক ব্যাচ মানে হচ্ছে তোমাদের লাস্ট উইকটা বিভিন্ন প্রোগ্রাম থাকবে র্যাকে। তো লাস্ট উইকে ক্লাস হয়তো নিব না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু উইক অলরেডি একটা 2টা উইক কমে যাচ্ছে জেনারেল টার্মের থেকে। তো এখানে একটু প্রবলেম হবে। এজন্যই আমি আসলে চাচ্ছি তোমাদের আগে যে টপিক গুলো পড়ছো সেগুলো একটু কম ফোকাস করে আমরা নিউ টপিক গুলাতে টাইম বেশি দিব। আর হয়তো বা কিছু জিনিস যেগুলা ধরো ডিরাইভেশন বা যেগুলো তোমরা নিজেরা পড়লে পেয়ে যাবা, সেগুলো আমি আসলে ক্লাসে ওইভাবে দেখাতে চাচ্ছি না। তোমরা কি একমত? जी सर। মানে যেগুলো তোমরা স্লাইড দেখলেই পেরে যাবা বা ইজিলি বুঝে যাবা, সেটা আমার মনে হয় না আসলে ক্লাসে সময় নষ্ট করার দরকার আছে। বাট जी सर। যদি बिल्कुल। স্কিপ করে যাই এবং তোমাদের পড়ার সময় দেখো যে না এটা প্রবলেম হচ্ছে, তাহলে যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার সাথে দেখা করতে পারো অথবা অন্য কোনো ভাবে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, সো এই সম্পর্কে যদি একটু ব্রিফ ধারণা পাও, আমি এটাও তোমাদের সিআর এর কাছে দিয়ে দিব সিলেবাসটা। আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তো আমরা আসলে এই কোর্সের যে টপিক গুলা মেইনলি পড়বো তার সম্পর্কে কিছু একটা ধারণা দেয়া এখানে। তো আমরা একটু দেখি, হয়তো 15-20 মিনিট আজকে আমরা একটু আলোচনা করি, তারপর ক্লাস শেষ হবে। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা পড়া শুরু করবো ঠিক মতো। আচ্ছা দেখো, এই ক্লাসে আমরা কয়েকটা টপিক সম্পর্কে আলোচনা করব, তার মধ্যে হচ্ছে সিরামিক কি এবং এই সম্পর্কে একটু আইডিয়া দেয়া। অ্যাডভান্স সিরামিক আমরা কেন আলোচনা করতে চাচ্ছি বা এই কোর্সটা আমরা কেন করতে চাচ্ছি অ্যাডভান্স সিরামিক সম্পর্কে, এবং অ্যাডভান্স সিরামিকেরও কিছু ড্রব্যাকস আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করব। ডিজাইন করার সময় অ্যাডভান্স সিরামিক্স নিয়ে যখন আমরা ডিজাইন করব তখন কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে এবং কোন কোন প্রপার্টির দিকে ফোকাস করতে হবে সেটা একটু দেখবো এবং কিছু অ্যাপ্লিকেশন দেখবো। আচ্ছা, সিরামিক হচ্ছে ইনঅর্গানিক নন মেটালিক সলিড, এটা সবাই জানো। এর অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে 3টা ভাগে মেইনলি ভাগ করা যায়। একটা হচ্ছে সিলিকেট সিরামিক, কারণ আমরা জানি সিলিকা সিরামিকের একটা বড় অংশ। তো সিলিকেট সিরামিক একটা ক্লাসিফিকেশন করা হয়, যেটা গ্লাসি ফেস থাকে, পোরার স্ট্রাকচার মেইনলি। অক্সাইড সিরামিক আছে অনেক রকমের, যেটা মেইনলি ক্রিস্টালাইন, তার মধ্যে কিছু পোর্শন গ্লাসি ফেস থাকতে পারে। এখানে কিছু নাম দেয়া আছে, এটা তোমরা দেখে নিও। এবং আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে নন অক্সাইড সিরামিক। নন অক্সাইড সিরামিকের মধ্যে কার্বাইড, বোরাইড, সিলিসাইড সবকিছুই আসতে পারে। আচ্ছা, কমন কিছু অ্যাপ্লিকেশন। ট্রেডিশনাল সিরামিক্স এর পার্টটুকু তোমরা আগের কোর্সটাতে পড়ে ফেলছো, সেখানে পটারি, স্যানিটারি ওয়্যার, টাইলস, ব্রিক্স এগুলো কিভাবে তৈরি করে এগুলো সবই দেখছো। এবং এই রিলেটেড একটা ল্যাবও থাকার কথা, 366 এরকম কিছু একটা, শরীফ স্যারই নাই। सर ये सेफ टर्म ছিল তো। আচ্ছা, এটা ওটা যদি তোমাদের এই হয়তো অফলাইনে হতো তাহলে স্যার হয়তো ল্যাবে তোমাদের যে ব্রিক বানাইতো, তোমরা হচ্ছে আমরা শুরু স্যান্ড। করেছিলাম, বানানো শেষ করতে পারিনি, তার আগে আচ্ছা আচ্ছা, বন্ধ হয়ে তো গিয়েছে। তোমরা ব্রিক বানানোর পর এটা বিভিন্ন ধরনের টেস্ট করতা, পারমিয়াবিলিটি, ময়েশ্চার কন্টেন্ট এগুলো মানে নিজে হয়তো করতে পারতা। তো এটা ব্যাড লাক। এমনিতে স্যার কি ভিডিও বা এরকম কিছু দিচ্ছেন তো অবশ্যই, অথবা ডাটা দিচ্ছেন তোমাদেরকে? জি স্যার, কিছু আচ্ছা ইমেজ দিয়েছেন, ডাটা দিয়েছেন, ফর্মুলা অ্যানালিসিস করতে দিয়েছেন। আচ্ছা, ওইটাই হয়তো অ্যানালাইসিসটা করতে পারছো, বাট ইন অন হ্যান্ড এক্সপিরিয়েন্সটা তোমাদের হয় নাই। যেটা কেউ যদি সিরামিক ইন্ডাস্ট্রিতে কাজ করো, যেমন বাংলাদেশে এখনো কিন্তু একেএস বা এরকম কয়েকটা সিরামিক ইন্ডাস্ট্রি আছে, তাহলে হয়তো তোমরা এই এক্সপিরিয়েন্সটা পাবা। আচ্ছা,
সো কমন অ্যাপ্লিকেশনের মধ্যে ট্রেডিশনাল সিরামিকের অ্যাপ্লিকেশন গুলো আছে, তার মধ্যে অ্যাডভান্স সিরামিকের অ্যাপ্লিকেশনের মধ্যে ইলেকট্রনিক সিরামিক, ইনসুলেটর, তারপর হচ্ছে ক্যাপাসিটর, সেন্সর, এইসব টপিক গুলা ইলেকট্রনিক সিরামিকের মধ্যে। আমরা ডিটেলস পরবর্তীতে আলোচনা করবো এগুলা। অপটিক্যাল সিরামিকের মধ্যে আসবে হচ্ছে ম্যাগনেটিক, লেজার, উইন্ডো, এগুলো সব অপটিক্যাল সিরামিকের মধ্যে আসে। আর ইঞ্জিনিয়ারিং বা স্ট্রাকচারাল সিরামিক, যেখানে আমরা লোড বেয়ারিং এর একটা ব্যাপার চলে আসে, তখন আমরা স্ট্রাকচারাল বা ইঞ্জিনিয়ারিং সিরামিক বলি। ইলেকট্রনিক বা অপটিক্যালে কিন্তু লোড বেয়ারিং এর কনসেপ্টটা আমরা অ্যাভয়েড করতে চাই। আচ্ছা, আর স্পেশাল কিছু সিরামিক আছে, যেমন রিয়েক্টর। তোমরা হয়তো কয়েকজন জানতে পারো, নিউক্লিয়ার যে রিয়েক্টর গুলো আছে সেখানে কিন্তু কন্ট্রোল হিসাবে বোরন নাইট্রাইড বা বোরন কার্বাইড রড ইউজ করা হয় কন্ট্রোল রড হিসেবে। আমরা নিউক্লিয়ার ফিশন যখন করি, নিউট্রন প্রোডাকশন হয় অনেক, যেটা চেইন রিয়াকশন করার জন্য মেইনলি ইউজ হয়, বোম্বার্ডিং এর জন্য। তো এটা কন্ট্রোল করার জন্য রেটটা বোরন নাইট্রাইড বা বোরন রড বলা হয় এটাকে, কন্ট্রোল রড, তোমরা একটু দেখতে পারো। সেটা একটা স্পেশাল অ্যাপ্লিকেশনের মধ্যে পড়তেছে নিউক্লিয়ার ফুয়েল রিয়েক্টরের মধ্যে। সরি। আচ্ছা, এখন আমরা অ্যাডভান্স সিরামিক গুলো নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি কেন, কারণ এর কিছু ইন্ট্রিগিং প্রপার্টি আছে। তার মধ্যে একটা হচ্ছে লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এবং এর জন্য একটা অ্যাপ্লিকেশন এখানে দেখানো আছে, যে স্পার্ক প্লাগ, একটা অটোমোবাইলের ক্ষেত্রে এখানে ইনসুলেশন দরকার হয়, সো আমরা এটা ইউজ করতে পারি। লো থার্মাল কন্ডাক্টিভিটি, এটা তোমরা অলরেডি জানো, স্পেস শাটলের প্রোটেকশন টাইলস সেখানে ইউজ করা হয়, আর অনেক জায়গায় আছে, আমরা কিছুক্ষণ পরে অ্যাপ্লিকেশন দেখবো। হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশন অনেক ভালো, যেটা আমরা বলতেছি একটা নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে ইউজ করতেছি, তার মানে অবশ্যই এখানে অনেক হাই টেম্পারেচার উঠতেছে। ওয়্যার রেজিস্ট্যান্স ভালো, করেশন রেজিস্ট্যান্স ভালো, এবং স্পেসিফিক কিছু প্রপার্টি নিয়ে আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি, যেটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে এখন আমাদের স্পেশাল প্রপার্টির দিকে ফোকাসটা বাড়তেছে আগের তুলনায়। হয়তো অলরেডি অনেকে থিসিস করতেছো এইসব টপিক নিয়ে, কেউ কি ন্যানো পার্টিকেল নিয়ে থিসিস করতেছো? জি স্যার। আচ্ছা, তোমার টপিকটা কি? স্যার, কপার অক্সাইড ন্যানো পার্টিকেলের গ্যাডোলিনিয়ামের ডোপিং। তুমি কি প্রমোদ স্যারের সাথে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখন দেখো অ্যাডভান্স সিরামিক আসলে অ্যাপ্লিকেশনটা কোন কোন সেক্টরে আছে সেটা এখানে একটা দেখানো স্লাইড দেখানো হয়েছে তোমাদের। একটা হচ্ছে এনার্জি সেক্টরে, তোমরা জানো ফুয়েল সেল বা সোলার সেল, এইসব এনার্জি বেসড সেক্টর গুলাতে অ্যাডভান্স সিরামিকের অ্যাপ্লিকেশন এখন আছে। ট্রান্সপোর্টেশনে, গাড়ির বিভিন্ন পার্টস ট্রান্সপোর্টেশনের এই সেক্টরটাতে সিরামিক এখন ইউজ করা হচ্ছে। ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, মেডিকেল সায়েন্স, বায়োসিরামিক যেটা আমরা বলি, প্রত্যেকটা সেক্টরে সিরামিকের অ্যাপ্লিকেশন বাড়তেছে, যেটা আমরা ট্রেডিশনাল সিরামিক না আসলে বা কোপ আপ করতে পারে না, সেখানে অ্যাডভান্স সিরামিকের দিকে যেতে হচ্ছে। আচ্ছা, এখন বেনিফিশিয়াল কিছু প্রপার্টি থাকা সত্ত্বেও কিছু ড্রব্যাকস অবশ্যই আছে। তার মধ্যে একটা বড় ড্রব্যাকস হচ্ছে টেনসাইল স্ট্রেংথ অনেক কম রুম টেম্পারেচারে, এবং এটার সাথে সাথে তার ব্রিটেলনেস অনেক বেশি, এবং খুব সূক্ষ্ম যদি ক্র্যাক থাকে সেটা প্রপাগেট করে ফেল করতে পারে। এই জন্য স্ট্রাকচারাল সাইট গুলাতে এর ইউজটা কম, তারপরে মডিফাই করার চেষ্টা করা হচ্ছে। তো সেক্ষেত্রে আবার অনেক সময় সিসিএম, সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট, সিএমসি আর কি, এটার দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো যখন আমরা কোনো কিছু ডিজাইন করব, তখন এই নেগেটিভ প্রপার্টির থেকে বা ইনফ্লুয়েন্সের থেকে পজিটিভটার ইনফ্লুয়েন্স যদি বেশি হয়, তখনই আমরা অ্যাপ্লিকেশনের দিকে যাব। আচ্ছা, তো এই অ্যাপ্লিকেশন করার সময় কিছু প্যারামিটার আমরা দেখবো ঠিক আছে কিনা। তার মধ্যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো দেখতে হবে, এবং মেকানিক্যাল প্রপার্টি গুলো দেখতে হবে, এবং ডিজাইনিং সময় একটা কমন ক্রাইটেরিয়া থাকে আমাদের। তোমাদের 445 কোর্সটা হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন এবং অ্যালয়ের, মেবি আমাদের এই ক্লাসটা কি শুরু হয়েছে 445? না স্যার, নেক্সট ক্লাস। আচ্ছা, নেক্সট মানে আজকেই? জি স্যার, আচ্ছা, আজকে নেক্সট ক্লাস।
এটা যদি যখন স্যার নিবেন তখন হয়তো তোমাদের সিএসইউ ইডিউপ্যাক একটা সফটওয়্যার দিয়ে তোমাদের দেখাবে যে কিভাবে ম্যাটেরিয়াল সিলেক্ট করা যায়। একটা সফটওয়্যার হয়তো শিখাবেন তোমাদেরকে। আহ, এখানে হয়তো স্যার তোমাদেরকে ডিটেলসে বলবে যখন ট্রেড অফ গুলা করতে হবে তখন যে প্রপার্টিটাকে তুমি ইনহ্যান্স করতে চাচ্ছ এর সাথে সাথে অবশ্যই কোনো একটা প্রপার্টি চলে আসবে যেটা তোমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য হার্মফুল। সো তোমাকে এমন ভাবে সিলেক্ট করতে হবে একটা অপটিমাম বেনিফিট তুমি পাও। এটা ওই কোর্সে দেখবা। এটা আমি এই জন্যই বললাম যে তুমি যখন ডিজাইন করবা, আমরা যেহেতু দেখতেছি টেনসাইল স্ট্রেংথ তার কম, তো এইভাবেই ডিজাইন করতে হবে যেন তার উপরে এটা মিনিমাম স্ট্রেস পড়ে, টেনসাইল স্ট্রেস। এটা কিভাবে হতে পারে যে তুমি কোনো পয়েন্ট বা লাইন কন্টাক্ট রাখবা না, যে স্ট্রেস কনসেন্ট্রেট যেন না হয় কোনো একটা পয়েন্টে। তারপর টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেন তৈরি না হয়, এভাবে ডিজাইন করো। কারণ টেম্পারেচার গ্রেডিয়েন্ট তৈরি হলে আমরা জানি যে একটা জায়গায় কম্প্রেসিভ একটা জায়গায় টেনসাইল স্ট্রেস তৈরি হয়, সো এটা স্পলিং হতে পারে অথবা ক্র্যাক জেনারেট হতে পারে। কোন রকম শার্প নচ যেন না থাকে, এইসব দিকগুলো একটু খেয়াল করে ডিজাইন করতে হবে। এবং সেক্ষেত্রে স্ট্রেস অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ফাইনাইট এলিমেন্ট মেথডের মাধ্যমে করতে পারো। এটা হচ্ছে তোমরা হিট এন্ড মাস ট্রান্সফারের কোর্সটা পড়ছো। জি স্যার। ফাইনাইট ডিফারেন্স মেথড, ফাইনাইট এলিমেন্ট মেথড তোমরা পড়ার কথা। জি জি স্যার। পড়েছি। আচ্ছা, সো এই সম্পর্কে তোমরা জানো। আর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে হচ্ছে আসলে তোমাদের এইরকম অ্যাপ্লিকেশনে এর আগেও কোথাও হয়েছে কিনা বা এই টাইপ জিনিসগুলো তোমাদের নলেজে রাখতে হবে অবশ্যই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু অ্যাপ্লিকেশন এরিয়া দেখি। এখন আমরা কার ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং করতে যাই, সেখানে কিছু প্রপার্টি রিকোয়ারমেন্ট থাকে, যেখানে উইয়ার রেসিস্ট্যান্স ভালো হইতে হবে, হিটের ইনসুলেশন লাগবে, লো ডেনসিটি লাগবে, কারণ আমরা চাচ্ছি কারের ওয়েটটা কমাইতে, কারণ কারের ওয়েট বাড়লে ফুয়েল কনজাম্পশন বেড়ে যাবে। করোশন রেজিস্ট্যান্স লাগবে। তো এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড প্রপার্টি। এবং দেখা যায় কিছু ম্যাটেরিয়াল অলরেডি এখানে ইউজ হয়, তার মধ্যে অ্যালুমিনা, জিরকনিয়া, সিলিকন কার্বাইড, এগুলো হচ্ছে এটার এক্সাম্পল যারা এইসব প্রপার্টি গুলোকে মিট করে। এবং কিছু এক্সাম্পল এখানে দেয়া আছে, দেখো যে কম্বাসন চেম্বারের থার্মাল ইঞ্জিনের জন্য একটা কোটিং ইউজ করা হয়, স্পার্ক প্লাগ অলরেডি বলে ফেলছি, গ্যাস টারবাইনে ইউজ করা হয়। যেসব জায়গায় পিস্টনের ইন্টারনাল সারফেসে যেখানে ফ্রিকশন হচ্ছে সেখানে উইয়ার রেজিস্ট্যান্স বেশি, এরকম ম্যাটেরিয়ালের একটা লেয়ার থাকে জেনারেলি। তোমরা এরপর মানে 445 কোর্সেই মনে হয় এরকম একটা কেস স্টাডি তোমরা করতে পারো, আমার যতটুকু মনে পড়ে, যে পিস্টনে হচ্ছে মেটালিক পিস্টন ইউজ করা হয় যেন এটা ক্র্যাক না করে, বাট ইন্টারনাল সারফেসটা একটা সিরামিক লেয়ার দেয়া হয় বা কোটিং দেয়া হয় যেন ফ্রিকশনের কারণে উইয়ার না হয়। যে কোনো একটা যদি আমরা ইউজ করতাম, সাপোজ টোটালটা যদি সিরামিকের তৈরি করতাম, সেক্ষেত্রে এটা ক্র্যাক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আবার টোটালটা যদি মেটাল থাকে, সেক্ষেত্রে ফ্রিকশনের কারণে উইয়ার হওয়ার পসিবিলিটি বেশি। এই জন্য মেটালিক সিলিন্ডারে বা পিস্টনে ইন্টারনাল সারফেসটা একটা সিরামিকের কোটিং দেওয়া হয়। এরকম হয়তোবা তোমরা একটা কেস স্টাডি পড়বা। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে এবং সেটার কিছু এক্সাম্পলও তোমাদের এখানে ডান পাশে দেখানো হয়েছে, এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবা। আচ্ছা, হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনে থার্মাল ইনসুলেশন লাগে, করোশন রেজিস্টিভিটি অবশ্যই লাগে, হাই টেম্পারেচার স্ট্রেংথ লাগে, যেটা কিছু ম্যাটেরিয়ালের নাম দেয়া আছে, এটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, যে পোর্শনটাকে আমরা বললাম সেটা হচ্ছে জেনারেল সিরামিকের ক্ষেত্রেও লাগে এইসব জিনিসগুলো অবশ্যই। প্রপার্টি তুমি ডিজাইন করার সময় হয়তো তার ক্রাইটেরিয়া একটু অন্যরকম থাকে, এখানে একটু অন্যরকম, বাট এটা হচ্ছে জেনারেল একটা প্রপার্টি সিরামিকের ক্ষেত্রে। এখন আমরা যাই হচ্ছে একটু ইলেকট্রনিক বা অ্যাডভান্স দিকে। ইলেকট্রনিক সিরামিক শুধু তাদের ইলেকট্রিক্যাল প্রপার্টিটাকে আমরা বেশি প্রাধান্য দিই এবং এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় আবার, যেমন ডাই ইলেকট্রিক সিরামিক, ফাস্ট আয়ন কন্ডাক্টর সিরামিক, পাইজো ইলেকট্রিক সিরামিক। ডাই ইলেকট্রিক সম্পর্কে তোমাদের সবাই ধারণা আছে, কারণ তোমরা এটা এইচএসসি লেভেল থেকেই ডাই ইলেকট্রিক সম্পর্কে পড়তেছো, ক্যাপাসিটর পড়তেছো। তো ডাই ইলেকট্রিকের একটা বড় মানে মেইন প্রপার্টিটা হচ্ছে এরা চার্জ স্টোর করতে পারে। যখন আমরা ইলেকট্রিক ফিল্ড দেই তখন পোলারাইজড হতে পারে।
এটাই তো, রাইট? জি স্যার। তো এটা সম্পর্কে আমরা হয়তো একটা বা দুইটা লেকচারে ডিটেলসে পড়বো যে ডাইইলেকট্রিক সিরামিকটা আসলে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। ফার্স্ট আয়ন কন্ডাক্টর, আমরা জেনারেলি জানি যে সিরামিক গুলা ইনসুলেটর হিসাবে কাজ করে বা ইনসুলেশন তাদের প্রপার্টি ভালো। বাট ফার্স্ট আয়ন কন্ডাক্টর সিরামিকটা হচ্ছে এর কন্ডাক্টিভিটি ভালো, এটাকে সলিড ইলেকট্রোলাইটও বলা হয়। এখানে দেখা যায় ইলেকট্রন কন্ডাক্টিভিটি কন্ট্রোল করে না জেনারেলি, আয়নটা ইলেকট্রিভিটি মানে কন্ডাক্টিভিটিটাকে কন্ট্রোল করে। এটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। এটার মেইনলি ইউজ হচ্ছে ব্যাটারি বা অক্সাইড ফুয়েল সেল গুলাতে। পাইজো ইলেকট্রিক সম্পর্কে তোমাদের অলরেডি অনেক ধারণা থাকার কথা, কারণ অনেক কোর্সে হয়তো এটার নাম শুনছো। তাও আমি একটু আবার একটু বলি। পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলা ইন জেনারেলে ফোর্স, স্ট্রেস, প্রেসার, এক্সিলারেশন এইটা ইনপুট হিসাবে নিলে বা ইনপুট যদি তুমি দাও তাহলে এটাকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করতে পারে এবং ভাইস ভার্সা। তোমরা যদি ইলেকট্রিক সিগন্যাল দাও, যেমন আমরা আল্ট্রাসনিক ট্রান্সডিউসার অথবা সরি হ্যাঁ সনিক বা আল্ট্রাসনিক ট্রান্সডিউসারে আমরা যদি হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল দেই, সেটাকে ভাইব্রেশন বা ফোর্স অথবা ডিফরমেশনে কনভার্ট করতে পারে। তার মানে তুমি যদি ডিফর্ম করো এই ম্যাটেরিয়ালটাকে তাহলে ইলেকট্রিক সিগন্যাল তুমি আউটপুট হিসেবে পাবা, অথবা ইলেকট্রিক সিগন্যাল দেওয়ার মাধ্যমে এটাকে ডিফর্ম করতে পারবা। এটার আরো কোনো এক্সাম্পল কেউ বলতে পারবা, মানে এটার কোথাও আর কোথায় ইউজ আছে? দু একটা এক্সাম্পল। একটা হচ্ছে ট্রান্সডিউসারে। ট্রেন গজ হিসেবে ইউজ করা যেতে পারে। আচ্ছা, একটা ইউজ আবার অলরেডি হেডফোনেও, হেডফোন বা ইয়ারফোন। হ্যাঁ, হতে পারে অবশ্যই। এবং হচ্ছে তোমার এএফএম, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি, স্যার এটা যে তোমার একটা টিপ থাকে, টিপটাকে অনেক সূক্ষ্মভাবে কন্ট্রোল করতে হয়, কারণ এটা দিয়ে আমরা সারফেস রাফনেস দেখি বা সারফেস প্রপার্টি অ্যানালাইসিস করি। সো এই টিপটাকে যে মুভমেন্ট করায় ল্যাটারালি এবং ভার্টিক্যালি, যে মুভমেন্টটা করায় তার নিচে একটা পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল অ্যাটাচ করা থাকে। তোমরা যদি ক্যারেক্টারাইজেশন কোর্সে তোমরা অলরেডি পড়ার কথা। জি জি স্যার, জি স্যার হ্যাঁ, পড়েছি। সেখানে হচ্ছে তোমরা যদি একটু খেয়াল থাকে যে যে টিপটা ছিল তার নিচে একটা পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল অ্যাটাচ করা থাকে, যার কাজ হচ্ছে এটা কন্ট্রোল করা। ওকে, ফেরো ইলেকট্রিক সিরামিক। ফেরো ইলেকট্রিকটা হচ্ছে যারা স্পন্টেনিয়াস এবং স্টেবল পোলারাইজেশন করতে পারে। বেরিয়াম টাইটানেট, বিসমাথ ফেরাইট, এগুলো নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে এবং হচ্ছে, এরকম আরো কিছু ম্যাটেরিয়াল আছে। এবং স্পিনট্রনিক্স, স্পিন ট্রান্সপোর্ট ইলেকট্রনিক্স, এটাকে স্পিনট্রনিক্স বলা হয়, যারা ইলেকট্রন স্পিন এবং তাদের করসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট নিয়ে যে স্টাডিটা হয় সেটা স্পিনট্রনিক্স। অ্যাকচুয়েটর হচ্ছে কন্ট্রোল সিস্টেম, এখানে একটা এনার্জি সোর্স থাকে এবং এর মাধ্যমে তুমি একটা মেশিন বা কোনো একটা সিস্টেমকে কন্ট্রোল করো। সেন্সর ডিভাইস, এইসব জায়গায় ফেরো ইলেকট্রিক সিরামিকটার ইউজ অনেক বেশি। ম্যাগনেটিক সিরামিকের মোস্ট অফ দ্য ম্যাগনেটিক সিরামিক হচ্ছে ফেরাইট বেসড। তার মানে আয়রন অক্সাইড থাকবে, এর সাথে অন্যান্য মেটাল বা মেটাল এলিমেন্ট, তার মধ্যে ট্রানজিশন মেটাল, রেয়ার আর্থ মেটাল, এগুলার পার্সেন্টেজ বেশি বা এগুলা থাকার প্রবাবিলিটি বেশি। এটা মিলে হচ্ছে মেইনলি ম্যাগনেটিক সিরামিক তৈরি করে। এর ইউজটা কোথায়? মোটর, জেনারেটর, তারপর আমরা যে মেমোরি, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক আগে ইউজ হইতো, এখন অলরেডি হয় না, ম্যাগনেটিক সেন্সর, এইসব জায়গায় হচ্ছে তোমার ম্যাগনেটিক সিরামিকের ইউজটা অনেক বেশি। বায়োসিরামিক হচ্ছে ইমপ্ল্যান্ট। আমাদের হচ্ছে অনেক সময় দেখবা দাঁতের ইমপ্ল্যান্ট করা হয়, এক্সট্রা দাঁত লাগানো হয়, সেটা হচ্ছে সিরামিক। তারপর হিপ জয়েন্ট অথবা পেস মেকার, এইসব জায়গায় সিরামিক ইউজ করি, বাট তার কিছু স্পেশাল প্রপার্টি থাকতে হয়। তার মধ্যে একটা হচ্ছে বায়োকম্পেটিবিলিটি, নন টক্সিসিটি, এবং লো ইয়াং মডুলাস থাকতে হয়, ক্র্যাকিং না হয়। যেহেতু এটা আমাদের বডির ভিতরে রাখতেছি একটা পার্ট হিসেবে, তো এটার এখানে কস্টের থেকে এর প্রপার্টির
ইম্পর্টেন্সটা অনেক বেশি। ওকে, এটা হচ্ছে ইন জেনারেল টপিক গুলা, আমরা এগুলো ডিটেলস পরবর্তীতে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বন্ডিং এবং ক্রিস্টাল স্ট্রাকচার। ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কেও তোমরা অনেক কোর্সেই পড়ছো, বন্ডিং সম্পর্কে অনেক ধারণা আছে, বাট আমাদের এই কোর্সের সাথে রিলেটেড এরকম কিছু টপিক নিয়ে আমরা এখানে আলোচনা করব, যেটা আমাদের এই কোর্সের পরবর্তীতে লাগবে। আমরা যখন ইলেকট্রনিক বা ইলেকট্রিক, ম্যাগনেটিক এইসব প্রপার্টি নিয়ে আলোচনা করতে যাব, তখন আমাদের এই ক্রিস্টাল স্ট্রাকচার গুলা লাগবে কিছু। আমাদের তখন মেইনলি পেরোক্সাইড, স্পিনেল স্ট্রাকচার বা এরকম মানে অ্যাডভান্সড যে ক্রিস্টাল স্ট্রাকচার গুলা, সেগুলো আমাদের মেইনলি লাগবে। বাট আমরা ওগুলা যাওয়ার আগে অবশ্যই বেসিক গুলো একটু আলোচনা করে যেতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কোর্সের একটু বেসিক ধারণা। কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? নো স্যার। আচ্ছা, তো আজকে আমরা আসলে আর ডিটেলসে কিছু যাব না পড়তে। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ তোমাদের ওয়েডনেসডে ক্লাস আছে, রাইট? বুধবার 9টার মনে হয়। তো বুধবার আমরা ডিটেলসে পড়া শুরু করব। এবং তোমাদের এখন আনঅফিসিয়াল একটু কথা বলি। তো তোমাদের লাস্ট টার্ম, তো এই টার্মটা হচ্ছে অফলাইনে পাচ্ছ, এটা তোমাদের জন্য এক হিসাবে লাকি। তো টার্ম এনজয় করো অবশ্যই, ট্যুরে যাও, কোনো প্রবলেম নাই, ক্যাম্পাস এনজয় করো। সাথে সাথে পড়ালেখাটা বা ক্লাস বা ক্লাস টেস্ট এগুলো একটু ঠিক মতো দিও, কারণ লাস্ট টার্মে যেন তোমাদের সিজিপিএ না বাড়লেও ড্রপ যেন না করে। মানে আমি এটা অবশ্যই চাবো, মানে যে যা অ্যাটলিস্ট আছে অ্যাটলিস্ট এটা নিয়ে যেন বের হইতে পারে। এবং অবশ্যই এই টার্মের জন্য যেন পরবর্তীতে কোনো প্রবলেম ফেস না করতে হয়। ঠিক আছে? এবং হোপফুলি এই কোর্সে প্রবলেম হবে না। তোমরা একটু কোঅপারেট করলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট নিয়ে টেনশন করতে হবে না, আই হোপ। তো দেখা হবে। আচ্ছা, তোমাদের 458 মেটাল ফর্মিং সেশনাল আছে একটা, এই কোর্সটাও আমি নিব। আচ্ছা, সিআর আছো? সিআর? আচ্ছা, আহ, তোমরা ল্যাব কি অফলাইনে শুরু করলে তোমাদের জন্য ভালো হয়, নাকি নেক্সট উইক ক্লাস করতে চাচ্ছ? স্যার যদি কোনো থিওরিটিক্যাল প্রিভিউ দেওয়া থাকে নিতে পারেন, না হলে অফলাইনে শুরু করা যায় yes. আচ্ছা, তোমাদের মনে হয় মেবি 5টা এক্সপেরিমেন্ট আমি দেখাবো বা তোমরা করবা, 0.75 গ্রেডের ল্যাব। তো তোমরা 1 উইক পর পর আসার কথা। এখন জি একটা স্যার। করা যেতে পারে যে তোমরা তোমাদের থিওরিটিক্যাল যে লেকচার পার্টটুকু সেটা আমি নেক্সট উইকে দিয়ে দিলাম। তোমরা অফলাইনে যখন শুরু হলো তখন এসে তোমরা আহ, তোমাদের ল্যাবের এক্সপেরিমেন্ট গুলো করলা। এটা কি ফিজিবল? জি জি স্যার, স্যার, এটাই ভালো হয়। এটা ভালো জি হয়েছে। স্যার। তো তোমাদের আমি নেক্সট ল্যাবে যে লেকচারটা, সেখানে নেক্সট 2টা এক্সপেরিমেন্টের লেকচার দিয়ে দিতে পারি, যেটা পরবর্তীতে তোমাদের আমি টাইম ফিক্স করে দেবো, তখন এসে তোমরা করে ফেলবা। জি স্যার। ওকে, জি স্যার। কারণ তোমাদের লাস্টের দিকে উইক না, মানে হয়তো তোমাদের অফ চাবা, আমরাও চাইছি, তোমরাও চাবা। এবং এর মাঝে হয়তো বা কোনো শনিবার যদি আবার সরকারি ছুটি পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের হয়তো শেষ করতে ঝামেলা হয়ে যেতে পারে। তো নেক্সট শনিবার যে ক্লাসটা, সেটা আমি হচ্ছে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কিছু লেকচার দিয়ে দিব। তোমরা যেন তারপরের উইকে যখন শুরু হবে অফলাইন, তোমরা ল্যাবে কাজ করতে পারো। ওকে, আমরা কি 8টা থেকেই ক্লাস শুরু করব? সেটা আমি তোমাদের সিআর কে জানাই দিই। ঠিক আছে? ওকে স্যার। হুম, ওকে, স্যার। ঠিক আছে। কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে।